দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। কোনো হাসপাতাল কি আকাশে উঠতে পারে? এমন প্রশ্ন শুনে কারো কারো চোখ হয়তো কপালে উঠবে। হ্যাঁ, বিষয়টি আজব মনে হলেও বর্তমান বিশ্বে এমন একটি হাসপাতাল আছে যেটি উঠতে পারে। ডাক্তার, নার্স, যন্ত্রপাতি নিয়ে এই হাসপাতাল চলে যায় বিশ্বের এক দেশ থেকে আরেক দেশে। নাম তার অরবিস। চলুন দেখে আসি বিশ্বের একমাত্র উড়ন্ত হাসপাতাল অরবিস। অরবিসের ভেতরে রয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি চক্ষু হাসপাতাল। এর প্রধান কাজ বিশ্বের বিভিন্ন দেশে চক্ষু সেবায় নিয়োজিত চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ দেয়া। এ লক্ষ্যে হাসপাতালটিতে নিয়োজিত আছেন বিশ্বসেরা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। বিশ্বের ৯৫টি দেশে প্রশিক্ষণ কাজ পরিচালনা করে এই উড়ন্ত হাসপাতাল। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে অরবিস এসেছিল বাংলাদেশে। প্রায় ২ সপ্তাহ অবস্থান করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। অবতরণের পর থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে অরবিসের বিশেষজ্ঞবৃন্দ। প্রশিক্ষণের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক চক্ষু রোগীর চিকিৎসা করেন, যার মধ্যে রয়েছে চোখের ছানি, গ্লুকোমা, রেটিনা, কর্নিয়ার রোগের চিকিৎসা। সার্বিকভাবে চিকিৎসা সেবার আয়োজনটি স্ব পক্ষের জন্য সুফল বয়ে আনবে বলে জানান সংশ্লিষ্টরা। The unique things that we're doing here today. So within the Flying Eye Hospital, we have a fully accredited hospital where we can do surgeries. আজ এই হাসপাতালে বেশ কিছু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শিশুও। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা দেয়া দেখছেন বাংলাদেশের চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। And biomedical engineers from Bangladesh who were involved in the training. এটা তো একটা বিশাল অপরচুনিটি আমাদের দেশের জন্য। আমাদের দেশের ডাক্তাররা যেভাবে লেটেস্ট টেকনোলজিগুলো জানছে, এখন একটা ডাক্তার যদি বাইরে একজন যায় ট্রেন হয়, এটাতে একজনই ট্রেন্ড হবে। এখন অরবিস যে কাজটা করতেছে আমাদের সাথে, ওনারা ফ্যাকাল্টিদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছে। এখানে হচ্ছে কি সারা বাংলাদেশ থেকে ইয়াং ডক্টরদেরকে ডাকতেছে, একসাথে ২০ জন ২৫ জন ট্রেন্ড হচ্ছে। অরবিস অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আধুনিক চক্ষু চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির ব্যাপারে ভূমিকা রাখছে। এর ফলে আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন বলে জানান অংশগ্রহণকারীরা। টেকনোলজি আছে, এগুলো আমাদের সিআইটিসিতেও হচ্ছে, কিন্তু বিশ্বের মধ্যে যে নিউ টেকনোলজিগুলো আসতেছে, যেগুলো এখনও আমাদের দেশে আসে নাই, সামনে আসবে, তো ওইসব বিষয় সম্বন্ধে আমরা অনেক ধারণা পাচ্ছি। আমাদের সিআইটিসিতে এসে আমাদের যে অপারেশনেরগুলো প্রসিডিউরগুলো স্টেপ বাই স্টেপ সূক্ষ্মভাবে এবং লাইভে আমরা দেখতে পাচ্ছি, তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আমাদের এখানেও কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, প্লাস ওনাদেরটা যখন আমরা দেখছি, তাহলে আমরা এটা আমাদের আসলে প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা হচ্ছে কি টেকনোলজিটা আসলে ওনাদের সাথে আমাদের ডিফারেন্সিয়েটটা আমরা বুঝতে পারছি আর কি। অরবিসে ২০ জন খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ আছেন, যারা কেউই এই প্রকল্প থেকে বেতন ভাতা নেন না। শ্রীমঙ্গলে চা বাগানে হয়ে গেল গারো সম্প্রদায়দের ওয়ান গালা বা নবান্ন উৎসব। গারোদের বিশ্বাস, মিশি শালজং বা শস্য দেবতার উপর ভরসা রাখলে ফসলের ভালো ফলন হয়। এজন্য তারা দেবতাকে নতুন ফসলের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই উৎসব পালন করে। ফুলছড়া চা বাগানে হয়ে গেল গারো সম্প্রদায়ের ওয়ান গালা অনুষ্ঠান।
অতিথিদের বরণের মধ্য দিয়ে প্রথম পর্বের সূচনা হয়। অনুষ্ঠানে আগত গারো জনগণের জন্য দান সংগ্রহ, আলোচনা সভা ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সনদসব পালন করে আমরা এই জীবনদায়ক দুটি মুক্তিদায়ী পানপাত। ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী আর গালা অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনা নিবেদন করা হয় এই উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এখানে এসে আমার অনেক ভালো লাগছে ওয়ানগালা উৎসব পালন করে। এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসছে, ওদের সাথে মিশতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। সৃষ্টিকর্তাকে আগে আমরা ফসল, যে নতুন ফসল সেটাকে আমরা দেই, মানে খ্রিস্টরাজা দেওয়ার পরে আমরা নিজেরা মানে এটা মানে কি করি, ব্যবহার করা হয় কিংবা খাওয়া হয়। নাচ গান করছি, তারপর খেলাধুলা করছি, খাচ্ছি, সব কিছু করছি, এর জন্য ভালো লাগছে। খুব ভালো লাগে আমরা এখানে একটি অংশগ্রহণ করতে। ওয়ানগালা উৎসব হচ্ছে আমাদের মিশি সালজং দেবতাকে নিয়ে, কারণ আমরা যখন নতুন ফসল তুলি তখন আমরা নতুন ফসল আগে আমাদের মিশি সালজং দেবতার জন্য উৎসর্গ করে থাকি। আর যখন আমরা ওয়ানগালা করি তখন বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসেন এখানে। এই ফুলছড়া গ্রামে অনেক আনন্দ হয়। অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। গারোরা যেমন একটি বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন, তেমনি অনুষ্ঠান উপভোগ করতে আসেন বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ। গারোদের ঐতিহ্যবাহী গান ওয়ানগালা ওয়ানগালা গানের সাথে নৃত্য করে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা কিশোরীরা একের পর এক নৃত্য পরিবেশন করে। নিজস্ব সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান মুগ্ধ করে সবাইকে। তিন দিনব্যাপী এই উৎসব ছিল নানা আয়োজনে বর্ণিল। আজকে আমরা আসছি আমাদের ওয়ানগালা উৎসব করার জন্য, এক বছরে একটা হয়, এর জন্য আসছি। আমরা খুব ভালো লাগতেছে এখানে আসছি। জীবনে প্রথমবার আসছি এখানে, আমি এর আগে কখনো আসি নাই এখানে, মানে এখানে আসছি কিন্তু এরকম অনুষ্ঠানে আমি কখনো আসি নাই, সেজন্য অনেক ভালো লাগতেছে আজকে। সারাদিন আমরা নাচ গানের মাধ্যমে দিনটি উদযাপন করে থাকি। তারপরে হচ্ছে এটি আমাদের গারো সমাজের একটি মিলন মেলা, আমরা সবাই এখানে মিলিত হই একসাথে। খুব উপভোগ করছি, খুবই সুন্দর লাগছে এই অনুষ্ঠানটা, নৃত্য দেখলাম এবং সবকিছু তাদের কথাবার্তা এবং এরিয়াটা ঘুরে ঘুরে আমরা দেখছি, সব জায়গাটাই ঘুরছি, পাহাড় কিংবা বাড়ি বাড়ি সবাই গারোদের এখানে গেছি, ওরাও কিন্তু খুব ভালো মানুষ। ওরা নাচ করতেছে, গান করতেছে, অনেক ভালো লাগতেছে, চারিদিকে বাগান, অনেক ভালো দেখলাম, উপভোগ করলাম, খুব ভালো লাগছে। তাদের যে অনুষ্ঠান, কালচার, পোশাক, নৃত্য সবকিছু আমাদেরকে, পরিবেশ পরিচ্ছন্নতা সবকিছু ভালো লাগছে। যেহেতু এটা আমাদের না, এটা গারোদের, একটা খ্রিস্টানদের অনুষ্ঠান, তারপরে আমরা আসছি উপভোগ করার জন্য এবং তাদের পরিবেশ, তারপরে তাদের এরকম ঐতিহ্যবাহী মানে সাজসজ্জা খুবই সুন্দর লাগতেছে। আয়োজনের শেষে গারো সম্প্রদায়ের বিভিন্ন সফল ব্যক্তি ও অতিথিদের দেয়া হয় সম্মাননা। আর ওয়ানগালার এই আয়োজন পরিণত হয় মিলন মেলায়। নিচ্ছি আরেকটা বিরতি, সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম অন্যরকম গল্প নিয়ে। যুক্তরাষ্ট্রে হয়ে গেল থ্যাঙ্কসগিভিং ডে। নভেম্বর মাসে চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে পালন করা হয়। এদিকে পুরো বিশ্ববাসী ব্যস্ত ক্রিসমাসের প্রস্তুতিতে। বিভিন্ন শহর সেজেছে রঙিন সাজে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে হয়ে গেল থ্যাঙ্কসগিভিং ডে। নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবারকে থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে পালন করা হয়। উৎসব পাগল আমেরিকানদের জন্য থ্যাঙ্কসগিভিং ডে একটি অন্যতম আয়োজন। আবার থ্যাঙ্কসগিভিং ডেকে অনেকে দ্য টার্কি ডেও বলে থাকে। এই দিনে মার্কিনীদের সবাই পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে একসাথে খাওয়া দাওয়া, গল্পগুজব ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে। এই সময় দোকানে বিক্রি হয় বিশাল সাইজের টার্কি, আর ভোজন রসিক মার্কিনীদের জন্য খাবার মেনু সাজানো হয় উপাদেয় টার্কির মাংস দিয়ে। আরও আয়োজন করা হয় থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের। নিউ ইয়র্কের আবহাওয়া খারাপ হওয়ার পরও অনেক মানুষ অংশ নেয় এবছরের বিশেষ এই প্যারেডে। নানা প্রতিকৃতির মধ্যে অন্যতম ছিল স্পাইডারম্যান, স্পঞ্জ বব। এছাড়া এই প্যারেডে আরও দেখা যায় অনেক কিছু। বড় বড় কার্টুন বেলুনের পাশাপাশি প্যারেডটিতে পারফর্ম করে মার্চিং ব্যান্ড। এবার প্যারেডের আয়োজন করা হয় শিকাগোতেও। শিকাগো প্যারেড শুধু একটি প্যারেড নয়, এই প্যারেডটির মাধ্যমে আমরা আমাদের শহরের অনেক অজানা গল্প তুলে ধরি। দেখতে দেখতে শেষ হতে চলেছে আরেকটি বছর, আর কিছুদিন পরেই আসছে খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। পুরো বিশ্ববাসী এখন ব্যস্ত ক্রিসমাসের প্রস্তুতিতে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এই বছর সেজেছে এক অন্যরকম সাজে। রং বেরঙের আলোতে ডেনমার্কের এই নগরী পরিণত হয়েছে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। ক্রিসমাস উপলক্ষে আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের। মার্কেটের পাশাপাশি আরও দেখা যায় বিভিন্ন রকমের রাইড এবং আইস স্কেটিং রেঞ্জ, যা আকর্ষিত করে অনেক পর্যটকদের। এছাড়া আরও দেখা যায় বিভিন্ন রকমের খাবারের দোকান। দোকানগুলোতে পাওয়া যায় ওয়াইন এবং পোর্ক স্যান্ডউইচ। প্যারিসে পড়ে গেছে হলিডে সিজনের ধুম। শহরটির বিভিন্ন জায়গা সাজানো হয়েছে ক্রিসমাস লাইটস দিয়ে। 400টি গাছ সাজানো হয়েছে ক্রিসমাস এলইডি লাইট দিয়ে। এই লাইটের মাধ্যমে এক অন্যরকম আবহ তৈরি হয় শহর জুড়ে। শহরটি এইভাবে সাজানো থাকবে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত। আজ অনুষ্ঠান শেষ করব বাংলাদেশ সফররত আইরিশ নারী ক্রিকেট দলের রিকশা ভ্রমণের মজার কিছু ছবি দিয়ে।
দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।